হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্মের লাস্ট লেকচার শুরু করতে যাচ্ছি। তো এটা হইতেছে আমাদের ভাই এই চ্যাপ্টারের লাস্ট লেকচার। সো এরপর আর কোনো এই চ্যাপ্টারের লেকচার আসবে না ভাই। আমি আশা করতেছি তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে এনজয় করছো, এবং আমি চেষ্টা করছি ভাই মানে যতটুকু আমি জানি ঠিক ততটুকু তোমাদেরকে পড়াই দেওয়ার। কেমন? আচ্ছা, তাহলে চলো আজকে লেকচারটা আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা নতুন তেমন কিছুই পড়বো না, আগে জাস্ট আমরা পড়ছি এর বিশেষে আমরা কিছু কোয়েশ্চেন ব্যাংকের প্রবলেম সলভ করবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমে আমাদের কোয়েশ্চেন ব্যাংকের প্রবলেম স্টার্ট করি। তো দেখো, আমাকে ফার্স্ট একটা প্রবলেম দিয়েছে এখানে, ইলমেনাইট থেকে টাইটানিয়াম নিষ্কাশনে যেই সমস্ত বিক্রিয়া ঘটে তা বর্ণনা করো। এগুলো তোমাদের আগের সিলেবাসে ছিল ভাই, এগুলো অনেক আগের মানে যে বইগুলো ছিল সেই সব জায়গায় ছিল। তো এগুলো এখন বর্তমানে এগুলো থেকে কোয়েশ্চেন আসে না। তারপরেও যেহেতু এটা একবার পরীক্ষায় আসছে অনেক আগে হইলেও, তাহলে চলো আমরা একবার পড়ে ফেলি, আমাদের একবার রিডিং করে ফেলবো, মনে থাকলো, আর যদি কখনো আসে পরীক্ষায় তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো এখানে। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাই, ইলমেনাইট জিনিসটা কি? ইলমেনাইট হচ্ছে যে এই যে যৌগটা দেখতেছো না তুমি, Fe তারপর তোমার টাইটানিয়াম O3, এই পুরো যৌগটাকে বলা হয় ইলমেনাইট। তাহলে FeTiO3 এই পুরো যৌগটাকে বলা হয় ইলমেনাইট। আর এই ইলমেনাইট থেকে আমাকে কাকে নিষ্কাশন করতে হবে? টাইটানিয়ামকে নিষ্কাশন করতে হবে। কেমন? তো কীভাবে নিষ্কাশন করে চলো আমরা দুটো বিক্রিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আসো তাহলে এখানে ফার্স্টে আমি তোমাকে বিক্রিয়াটা দেখে আসো, সলিউশন। হ্যাঁ, তাহলে এখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে, তুমি ফার্স্ট হচ্ছে আমরা ইলমেনাইটকে নিই, FiTiO3 ইলমেনাইটকে নিই আমরা। এই ইলমেনাইটকে আমরা 3 মোল কার্বন এবং তোমার হচ্ছে আমরা ভাই 7 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, তোমার হচ্ছে ভাই প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কেমন? সরি ভাই, আমি একটু ভুল বলছি, 360 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আচ্ছা, তো এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না টেম্পারেচারগুলোও। তাহলে 360 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাকে আমরা বিক্রিয়া করাই, আর এখানে আমরা 2 মোল ইলমেনাইট নিই। আচ্ছা, বিক্রিয়া করালে কী হবে এখানে খেয়াল করে দেখো তো, এখানে আয়রন আছে ভাই, এখানে ক্লোরিন আছে ভাই, সো অবভিয়াসলি এখানে একটা FeCl3 তোমার তৈরি হবে। ওকে, আচ্ছা, তো এখানে টাইটানিয়াম আছে ভাই, এখানে ক্লোরিন আছে, তার মানে সবাই জানি টাইটানিয়াম কিন্তু 4+ হয়, তাহলে এখানে কী হবে? TiCl4 তোমার তৈরি হবে। এরপরে এখানে কার্বন আছে ভাই, এখানে অক্সিজেন আছে, সো এখানে অবশ্যই কী তৈরি হবে? তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ওকে, তো তুমি যদি সমতা করে দেখো 2 Fe আছে এখানে, তাহলে এখানে কত বসবে? 2 Fe বসবে তোমার এখানে। তারপরে এখানে তোমার 2 Ti আছে, তাহলে এখানে 2 Ti বসবে। তারপরে তোমার এখানে দেখো 3 কার্বন আছে, তাহলে তোমার এখানে 3 কার্বন বসছে। ওকে, তাহলে এখন প্রথম বিক্রিয়ার মাধ্যমে তুমি কি করে ফেললে? এখানে প্রথম বিক্রিয়ার মাধ্যমে তুমি ইলমেনাইট থেকে ফার্স্টে আমরা টাইটানিয়াম ক্লোরাইডে কনভার্ট করছি, কিন্তু টাইটানিয়াম ক্লোরাইডে কনভার্ট করলে তো হবে না, আমাকে কিছু কনভার্ট করতে হবে, টাইটানিয়ামে কনভার্ট করতে হবে, শুধু টাইটানিয়াম নিষ্কাশন করতে হবে। এই জন্য আমরা যেটা করি, তাহলে আমার ক্লোরিনটাকে সরাইতে হবে না। একটু চিন্তা করে দেখো তো, ক্লোরিনটাকে তুমি কীভাবে সরাবা? যদি সাপোজ তুমি এর সাথে যদি সোডিয়ামে বিক্রিয়া করাও, তাহলে এখান থেকে সোডিয়ামটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে, আর সেখান থেকে তোমার ক্লোরিন চলে যাবে, আর সেখানে শুধু টাইটানিয়াম থাকবে। যেমন কীরকম ভাই, সাপোজ ধরো এই যে আমি টাইটানিয়াম ক্লোরাইডটাকে পাইছি, এটার সাথে যদি আমি কী করি ভাই, তোমার এখানে 4 মোল সোডিয়ামকে বিক্রিয়া করে। 4 মোল কেন? কারণ 4 মোল তোমার এখানে ক্লোরিন আছে, তাহলে এখান থেকে কী তৈরি হবে? টাইটানিয়াম তৈরি হবে। আর তোমার এখান থেকে 4 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, রাইট? তাহলে এখান থেকে দেখো এভাবে কি নিষ্কাশন হয়ে গেছে আমার এখানে, এই যে টাইটানিয়ামটা ভাই, এটা দেখো আমার এখানে পৃথক হয়ে গেছে। তাহলে আমার মেইন যৌগ ছিল এখানে ইলমেনাইট, এখান থেকে হচ্ছে আমরা টাইটানিয়ামকে নিষ্কাশন করে ফেলছি। তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি এই বিক্রিয়াটাকে যদি লেখায় লিখতে চাই আমরা, তাহলে লেখায় আমরা কীভাবে লিখবো এটাকে আমি দেখাই, একটু নিচে নামাই এটাকে। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে এরকম যে ইলমেনাইট হতে কার্বন ও ক্লোরিনের সাথে বিক্রিয়া করিয়ে, কার্বন ও ক্লোরিনের সাথে বিক্রিয়া করিয়ে প্রথমে টাইটানিয়াম ক্লোরাইড তৈরি করা হয়, টাইটানিয়াম ক্লোরাইড তৈরি করা হয়। উৎপন্ন টাইটানিয়াম ক্লোরাইডকে পুনরায় সোডিয়ামের সাথে বিক্রিয়া করিয়ে তোমার কাকে আলাদা করে ফেলা হয় ভাই? টাইটানিয়ামকে নিষ্কাশন করা হয় বা টাইটানিয়ামকে আলাদা করে ফেলা হয়। টাইটানিয়ামকে
নিষ্কাশন নিষ্কাশন করা হয়। কেমন ধরো এটাকে একটু নিচে নামে ডাইরেক্ট লাইন, সরি ভাই, নিষ্কাশন করা হয়। আশা করি তোমরা এখানে বিক্রিয়াগুলো বুঝতে পারছো ভাই, করা হয়। তাহলে এটা হচ্ছে আমার এখানে বিক্রিয়া। ওকে ভাই, তাহলে চলো আমরা সেকেন্ড কোয়েশ্চনে যাই। সেকেন্ড কোয়েশ্চনটা দেখো আমার এখানে কি বলছে যে H3O+ মানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হওয়া সম্ভব, কিন্তু H4O++ তৈরি হওয়া সম্ভব না কেন, বা এটা কি তৈরি হওয়া সম্ভব কি না, এটা তোমার উত্তরের যুক্তি করে দেখাইতে বলছে। আমি তোমাকে আগে চলো বুঝাই বলি। একটা জিনিস দেখো তো, H3O+ তৈরি হওয়া সম্ভব, কিন্তু H4O++ তৈরি হওয়া সম্ভব না কেন বলি, কারণ তুমি যদি H3O+ এর সাথে তুমি যদি H4O+ যোগ প্লাস তৈরি করতে চাও, তোমার আরেকটা কী করা লাগবে, আরেকটা H+কে এই H3O+ এর কাছাকাছি আনা লাগবে না? একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো ভাই, একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জের কখনো কাছাকাছি আসতে চায়? এখানে এদের মধ্যে কী হয়, প্রচুর পরিমাণে বিকর্ষণ হয়। আর এই বিকর্ষণের কারণে তারা যদি ইচ্ছাশক্তি থাকেও, তারপরে তারা কী করতে পারবে না, আসতে পারবে না কাছাকাছি। ওকে, কারণ বিকর্ষণের কারণে তারা পরস্পর দূরে সরে যাবে। এই কারণে H4O++ কখনো তৈরি হওয়া কি নয় বলো তো ভাই, সম্ভব নয়। আর তার আমি চলো এখানে লিখে দিই। এখানে ফার্স্টে কাহিনী কী হয় দেখো, আমরা এখানে সলিউশন যখন লিখবো আমরা জানি H2O তৈরি হওয়ার সময় বা H2O যৌগের কেন্দ্রীয় মৌল অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন থাকে। এই H2O এর এক জোড়া লন পেয়ার ইলেকট্রন ইহা H+ এর সাথে শেয়ারিং করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে H3O+ তৈরি করে। যেমন এই জিনিসটা কিন্তু আমরা দেখে আসছি অলরেডি কীরকম ছিল দেখো। ফার্স্ট অফ অল তুমি যদি H2O যদি স্ট্রাকচার আঁকো, তাহলে এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন থাকে এখানে। সো এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। তো একটা H+ যখন আসবে তখন কী হবে, এখানে আমি যদি অক্সিজেনটাকে এখানে এঁকে দেখাই, যেখানে হাইড্রোজেনটা দাও, এখানে হাইড্রোজেনটাকে দাও, এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দাও, তারপর তুমি এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দাও। তো যখন একটা H+ আসে তখন বেসিক্যালি কী হয়, এই মুক্ত জোড় ইলেকট্রনটাকে সেখানে দান করে দেয়, এবং দান করে এখানে মানে দান করে না মানে শেয়ারিং করে আর কি। এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের গঠনের মাধ্যমে কী তৈরি করে বলো তো, এটা এই যৌগটা তখন কী হয়, এটাকে তখন আমরা H3O+ বলি, রাইট? এটাকে আমরা কী বলি ভাই, H3O+ বলি। আর এটা হচ্ছে আমাদের H2O যৌগ। কিন্তু এখন কাহিনী কী হয়, যখন H3O+ তৈরি হয়ে গেছে, এখন তুমি বলতে পারো ভাই এখানে তো আরেকজন মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে এই অক্সিজেনটার তো আরও একটা লন পেয়ার দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সক্ষমতা সে রাখে। কিন্তু কাহিনী হচ্ছে সক্ষমতা সে রাখে ঠিক আছে, কিন্তু এই যৌগের মধ্যে অলরেডি একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই পজিটিভ চার্জটা আরেকটা পজিটিভ চার্জকে কী করতে দেয় না ভাই, আসতে দেয় না। আর এই আসতে না দেওয়ার কারণে মানে বিকর্ষণ করার কারণে H4O++ তৈরি হওয়া সম্ভব নয়। তাহলে এখানে আমরা লিখে দিই জিনিসটা, H3O+ যৌগে ইতিমধ্যে একটি পজিটিভ চার্জ থাকার কারণে ইহা নতুন H+কে যৌগের মধ্যে প্রচণ্ড বিকর্ষণ সৃষ্টির মাধ্যমে
বিকর্ষণ সৃষ্টির মাধ্যমে কাছাকাছি আসতে দেয় না, সৃষ্টির মাধ্যমে কাছাকাছি আসতে দেয় না, ফলে H4O++ গঠন হওয়া কিনা এভাবে বলো তো সম্ভব নয়। কেমন? তাহলে এটা কোথায় লিখি? দাঁড়াও একটা কাজ করে আসি, এখান থেকে কিছু ওয়ার্ড আমরা এখানে নিয়ে যাই। এক সেকেন্ড ভাই দাঁড়াও, এখানে কিছু নিয়ে আসি। এখানে একটা ডাইরেকশন হবে যৌগের, এটা এখানে এক্সট্রা পড়ে গেছে, এটা মুছে দিই আমি। যৌগের মধ্যে প্রচণ্ড বিকর্ষণ সৃষ্টির মাধ্যমে কাছাকাছি আসতে দেয় না। সেকেন্ড, এটাকে আমরা আবার এখানে রাখি, কাছাকাছি আসতে দেয় না, ফলে H3O++, এটা লাগতেছে না, এটা আবার ডিলিট করে দিই আমরা। ফলে H3O++ গঠন হওয়া সম্ভব নয়, গঠন হওয়া সম্ভব নয়। কেমন? আশা করি ভাই তোমরা এই জিনিসটা এখানে ভাই সবাই বুঝতে পারছো কেন এখানে H3। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে ভাই H3O+ কেন গঠন হয়েছে? তাহলে দেখো ভাই, প্রথম কথা এখানে কিন্তু কোনো পজিটিভ চার্জ নাই। তুমি যদি H2 এর মধ্যে খেয়াল করে দেখো, এই যে H2O আছে, এর মধ্যে কিন্তু কোনো H+ নাই, এর মধ্যে কোনো কি নাই, কোনো H+ নাই, কোনো H+ নাই। তাহলে একে বাধা দেওয়ার কিন্তু কেউ ছিল না, তাই এই H+ সরাসরি এখানে চলে আসতে পারছে, একটা ইলেকট্রনকে শেয়ার, মানে এক জোড়া ইলেকট্রনকে শেয়ার করতে পারছে। কিন্তু কাহিনী হচ্ছে যে এখানে H3O+ কিন্তু অলরেডি একটা পজিটিভ চার্জ আছে, অলরেডি একটা কি আছে এখানে, দেখা যাচ্ছে পজিটিভ চার্জ আছে। তাহলে নতুন একটা পজিটিভ চার্জ এখানে আসতে পারবে না। কেন? কারণ সেখানে প্রচণ্ড কী ঘটবে বলো তো, বিকর্ষণ ঘটবে। এই জিনিসটাকে আমরা এভাবে অনেক সময় দেখাই দিই যে কীরকম এখানে তোমার হচ্ছে যে এখানে যদি আমি একটু করে দেখাই, এখানে দেখো এই যে H3O+ তো এটা, আর ধরো আরেকটা H+ আসছে, আরেকটা ধরো H+ আসছে। ওকে, এদের মধ্যে প্রচণ্ড কী হবে এখানে ভাই, H+ যদি একটা আসে, এদের মধ্যে এখানে প্রচণ্ড তোমার এখানে বিকর্ষণ হবে, এদের মধ্যে এখানে প্রচণ্ড কী হবে, এই যে দেখো একটা H3O+ আছে, তাহলে এই পজিটিভ চার্জ এবং এই পজিটিভ চার্জ এদের মধ্যে কিন্তু এখানে প্রচণ্ড বিকর্ষণ হবে। তাই এখানে এটা দুজন কাছাকাছি জীবনও আসতে পারবে না, আর কাছাকাছি না আসলে কখনোই যৌগ গঠন হওয়া সম্ভব নয় বা আয়ন গঠন হওয়া সম্ভব নয়। আশা করি আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি। তাহলে চলো আমরা নেক্সট কোয়েশনে যাই। আসো ভাই, এখানে নেক্সট কোয়েশন আমাদের কী দিচ্ছে এখানে। তাহলে দেখো নেক্সট কোয়েশন আমাকে বলতেছে যে নিচের যৌগগুলোর রাসায়নিক সংকেত লিখো। এখানে কিছু যৌগ দেওয়া আছে, এগুলোর তোমাকে হচ্ছে ভাই রাসায়নিক সংকেতগুলো লিখতে বলছে। তো এই সংকেতগুলো কিন্তু আমরা অলরেডি সবাই জানি, আমি কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছিলাম এগুলো। কেমন? তাহলে চলো আস্তে আস্তে আমরা একটা লেখার চেষ্টা করি। ফার্স্টে দেখো আমাকে দিচ্ছে গ্লুবাস সল্ট। আমরা কিন্তু গ্লুবাস সল্ট অনেকবার পড়ে আসছি এবং বলছি এটা অনেক ইম্পর্টেন্ট সংকেত। এটা কীরকম ছিল ভাই? এটা ছিল তোমার Na2SO4.10H2O। তাহলে গ্লুবাস সল্টের সংকেত কী ছিল ভাই? Na2SO4.10H2O। গ্যালেনা সংকেত কী ছিল ভাই? লেড সালফেট মানে PbS। তারপর ছিল তোমার হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কীরকম ছিল ভাই? CaSO4.H2O। এটা আমরা ক্যালসিয়ামের আকরিকের এখানে পড়ে আসছিলাম। ব্লু ভিট্রিয়ল, যেটাকে আমরা নীল বলি, কাপড়ের নীল, সেটাকে কীরকম ছিল ভাই? যে কপার সালফেট.5H2O। কাপড় ধোয়ার সময় এটাকে দেওয়া হয়। আচ্ছা, ইউরিয়া সংকেত আমরা সবাই জানি, সেটা কী ছিল ভাই? NH2CO NH2। এটা হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত। ওকে, আচ্ছা, এরপরে তোমার আছে হাইপো সংকেত তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম, সেটা কীরকম ছিল ভাই? সেটা ছিল তোমার হচ্ছে ভাই Na2S2O3। তারপরে ছিল সিরকা। মনে রাখবা, সিরকা বা ভিনেগার মানে কি? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা সিরকা বলি। তাহলে সিরকা কি বলি আমরা? এই যে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে এটা, এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা সিরকা বলে থাকি। আচ্ছা ভাই, ডলোমাইটের সংকেত কী লিখে দিয়েছিলাম? ক্যালসিয়াম কার্বনেট ডট ম্যাগনেসিয়াম কার্বনেট। ভাই, ব্লিচিং পাউডারের সংকেত আমরা সবাই কি জানি? CaOCl.Cl। মৌরের লবণ শিখে আসছি আমরা, তাই না ভাই? মৌরের লবণ কী ছিল আমাদের সংকেত? ফেরাস সালফেট অর্থাৎ FeSO4 ডট, তোমার এখানে ছিল এরপরে অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 NH4 2SO4 ডট 6H2O।
তাহলে এটা ছিল তোমার হচ্ছে ভাই এই যে মোরের লবণের সংকেত। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট কোয়েশনে যাই আসো। আমরা ধরো নিচের কোয়েশনটা দেখি। নিচের কোয়েশনে তোমার কিছু এখানে কোয়েশন লেখা আছে, এগুলো তোমাকে উত্তর দিতে হবে। যে তোমাকে এখানে দেখো ফার্স্ট কোয়েশন তোমাকে কি বলছে, যে অ্যালুমিনিয়াম সালফেটের সাথে অধিক পরিমাণে যদি আমি কি যোগ করি ভাই, অধিক পরিমাণে কস্টিক সোডা যোগ করি তাহলে কি হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর তোমরা গুণগত রসায়নের এখানে পাবা। ওইখানে কিছু আয়ন শনাক্তকরণ আছে, ওইখানে আমরা এই জিনিসটা ভালোভাবে ব্যাখ্যা করি। তো এখানে তো আমাদের ব্যাখ্যা করার সময় নাই, আমরা তো এখানে বিক্রিয়াটা তোমাকে লিখে দিই, এবং যখন আমরা গুণগত রসায়নে আয়ন শনাক্তকরণ করবো তখন এই জিনিসটা আমরা খুব ইজিলি দেখে আসবো। কেমন? এখানে আসলে কাহিনী কি হয়, তুমি যদি এখানে অ্যালুমিনিয়াম সালফেটকে নাও, ফার্স্টে যদি আমি যদি এখানে এটাকে চলে 1 নম্বর ইকুয়েশন, এটাকে নাম দিই 2 নম্বর নাম দিই এটাকে, 3 নম্বর নাম দিই এটাকে, 4 নম্বর নাম দিই চলো এটাকে। তাহলে চলো আমরা 1 নম্বর উত্তর দিই। সাপোজ তুমি যদি ফার্স্টে যদি অ্যালুমিনিয়াম সালফেটকে যদি নাও, Al2SO4 যদি তুমি নাও, এর সাথে তুমি যদি অধিক পরিমাণে কস্টিক সোডা মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা সবাই জানি কস্টিক সোডা মানে কি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ফার্স্টে চলো আমি একটা কাজ করি, আমি চলো তোমার হচ্ছে আগে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করি। তো সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করলে যেটা হয়, সেখানে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামের জেলির ন্যায় সাদা পদক্ষেপ দেখা যায়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে কি দেখা যায়, জেলির ন্যায় সাদা পদক্ষেপ, আর এখানে কি তৈরি হয়ে যাবে, সোডিয়াম সালফেট তৈরি হবে। তাহলে এটা পদক্ষেপটাকে আমরা কি বলি, জেলির ন্যায় সাদা পদক্ষেপ দেখা যায়। ওকে, আচ্ছা আমরা এরপর 2 নম্বরে কি করতেছি এখানে, আচ্ছা আমাকে তো বলছে এখানে আমরা ফার্স্ট আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তাহলে এখানে আমাদের জেলির ন্যায় সাদা পদক্ষেপ তৈরি হয়েছে। আমরা এখানে কিন্তু অধিক পরিমাণে কস্টিক সোডা যোগ করছি, তার মানে আমি আরও কস্টিক সোডা যোগ করছি এখানে। তাহলে এখানে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা দেখা গেছে না, তো এখানে যদি আমি আরও অধিক পরিমাণে কস্টিক সোডা যোগ করি, 3 নাম ধরো, এখানে আরও অধিক পরিমাণে যদি কস্টিক সোডা যোগ করি শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডকে দিই, ওকে, তাহলে কী তৈরি হবে এখানে, তুমি এখানে কাজ করতে পারো, না দরকার নেই আর, আরও যদি অধিক পরিমাণে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে দিই তাহলে দেখা যায় এখানে তোমার সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়, NaAlO2, এটাকে আমরা বলি সোডিয়াম অ্যালুমিনেট, আর পানি তৈরি হয়। আর এটা কিন্তু তোমার আবার অদক্ষেপ থাকে না, এটা কিন্তু তোমার হচ্ছে দ্রবণীয় হয়ে যায়, এটা কিন্তু অদক্ষেপ আকারে থাকে না। কেমন? তাহলে দেখো এখানে আমরা ফার্স্টে কী করছি, অ্যালুমিনিয়াম সালফেটকে নিছি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে জেলির ন্যায় সাদা পদক্ষেপ, দেন সেটাকে আমি আবার অধিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছি, সেখানে আমার দ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়েছে আর পানি তৈরি হয়েছে, এটা কিন্তু দ্রবণীয় থাকে। তো এটাকে আমরা বলি অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণের পরীক্ষা। তো বেসিক্যালি অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণের পরীক্ষা কী হয়, তোমার কোয়েশ্চেন কীভাবে থাকে দেখো, একবার বুয়েটে এই কোয়েশ্চেনটা আসছিল, আমি তোমাকে যখন গুণগত রসায়ন পড়াবো তখন আমি সলভ করে দিব। তো বুয়েটে কোয়েশ্চেনটা ছিল এরকম যে এমন একটা আয়ন আছে যাকে তুমি যদি শনাক্তকরণ করতে যাও, প্রথমে আগে জেলির ন্যায় সাদা পদক্ষেপ তৈরি হয়, পরে আবার দ্রবণীয় তোমার হচ্ছে ভাই দ্রবণ তৈরি হয়। তো সেটা কোন আয়ন এবং সেটার বিক্রিয়াগুলো লিখো, সেটা কিন্তু অ্যালুমিনিয়াম আয়ন ছিল এবং এটার বিক্রিয়াগুলো হচ্ছে এইটা দুটো বিক্রিয়া, একটু তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এই যৌগের নাম কি বলতো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে এই যৌগটা আছে যেটা আছে এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। এই যৌগের নাম কি বলতো ভাই, এই যৌগের নাম হচ্ছে তোমার ভাই সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই, 1 নম্বরটা আমাদের শেষ, তাহলে আমরা 2 নম্বর কোয়েশ্চনটা আনসার করি। 2 নম্বর কোয়েশ্চনে দেখো তোমার এখানে কি বলতেছে ভাই, P2O5কে তুমি যদি ভাই সরাসরি পানিতে যোগ করো তাহলে কি উৎপন্ন হবে। একটা মনে রাখবা, P2O5কে যদি আমি গরম পানিতে যোগ করি, একটা ছড়া মনে রাখবা যে গরম গরম ফসফরিক অ্যাসিড খাই, মানে তোমার যদি P2O5 যেটা আছে ভাই, আবার নিজেরা বাসায় খাইও না এটা ঠিক আছে, আচ্ছা তখন নিজে ফসফরিক অ্যাসিড হয়ে যাবা। দেখো তাহলে এখানে কী হবে কাহিনী, যে P2O5 যেটা আছে এটাকে আমরা তোমার কী করছি ভাই, গরম পানিতে যুক্ত করছি। তাহলে কিছু যুক্ত করছি ভাই, গরম পানি। তাহলে মনে রাখবা যদি P2O5কে আমি গরম পানিতে যুক্ত করি তাহলে সেখানে তোমার তৈরি হবে ফসফরিক অ্যাসিড H3PO4 তৈরি হবে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলি, এই যে এই যৌগটা যেটা তৈরি হয়েছে H3PO4 সেটাকে আমরা বলি ফসফরিক অ্যাসিড। তাহলে অলওয়েজ মনে রাখবা, এই কোশ্চেনটা বেশ কয়েকবার আসছে পরীক্ষায়, এই জন্যই একটা ছড়া আকার আমি মনে রাখতাম, সেটা হচ্ছে যে যদি P2O5কে যদি আমি গরম পানির সাথে যুক্ত করি তাহলে কিন্তু আমার এখানে ফসফরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে মনে রাখবা গরম গরম ফসফরিক অ্যাসিড খাই, অর্থাৎ গরম পানির সাথে যুক্ত করলে অবশ্যই ফসফরিক অ্যাসিড তৈরি হবে। কেমন? আর এই যৌগটার নাম তো লেখা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা সবাই জানি, তাও লিখে দিই এখানে আসো। এই যৌগের নাম কী হয় বলো তো, এই যৌগের নাম হয় তোমার হচ্ছে ভাই ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। 3 নম্বরে দেখো আমার কোয়েশ্চেন করছে কি ভাই, 3 নম্বরটা আমাদের জানা প্রশ্ন। 3 নম্বর আমার বলতেছে যে ঠান্ডা ও গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্রবণে কপার যোগ করলে কি হবে বিক্রিয়া আকারে। দেখো তাহলে তুমি যদি কপারকে নাও,
এবং তুমি এখানে নাইট্রিক অ্যাসিডকে নিছো। দেখো নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে আমরা কী হয় বলে আসছি কিন্তু অলরেডি। ফার্স্ট এখানে কপার নাইট্রেট থাকবে, রাইট। তারপরে তোমার এখানে ভাই এই যে এখানে যেহেতু এইচ আর ও আছে, তাহলে এখানে মিলিত হয়ে পানি গঠন করবে। আর এখানে দেখো নাইট্রোজেন, আরেকটা নাইট্রোজেন মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করবে। ওকে, এবার তুমি সমতা করো। এখানে সমতা যদি করতে চাও, তোমার এখানে দেখো কী কী লাগবে। সমতা করতে গেলে তোমার এখানে এটা 2 দেওয়া লাগবে। 4টা নাইট্রোজেন গেছে, তার এখানে 4 দেওয়া লাগবে, তাহলে আমার এখানে এটা 2 দেওয়া লাগবে। হ্যাঁ, এভাবে করে তোমার হচ্ছে এখানে সমতা হয়ে গেছে। ওকে, এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা আশা করি বুঝতে পারছি কী উৎপন্ন হয়েছে এখানে। এরপরে দেখো তো কী উৎপন্ন হয়েছে। 4 নাম্বার যদি আমরা যাই, 4 নম্বরে কী বলছে, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে তুমি যদি কী যোগ করো, ধীরে ধীরে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলে কী হবে জিজ্ঞেস করা হয়েছে তোমার এখানে। তাহলে দেখো একটা জিনিস, আচ্ছা একটা জিনিস তুমি অলওয়েজ মনে রাখবা, কোনো একটা দ্রবণে যদি কাউকে যদি আমি ধীরে ধীরে যোগ করি, তাইলে যেমন এখানে কী উৎপন্ন হয়েছে, সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়েছে না, এখানে কি উৎপন্ন হবে জানো, পটাশিয়াম জিঙ্কেট তৈরি হবে। এরকম যদি ধীরে ধীরে তৈরি হয়, তাহলে মনে রাখবা লাস্টে অ্যাট জাতীয় যৌগ তৈরি হবে। কেমন, অলওয়েজ মনে রাখবা ধীরে ধীরে যদি এরকম যুক্ত করা হয়, তাহলে লাস্টে কি যুক্ত হবে, এরকম অ্যাট যুক্ত যৌগ তৈরি হবে। ওকে, যেমন এখানে কীরকম তৈরি হবে দেখো, ধরো সাপোজ এখানে যে জায়গাটাতে ভুল মানুষজন করে সেটা হচ্ছে এরকম জিঙ্ক সালফেট, আর ধরো তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডকে নিছো। নর্মালি মানুষজন এটাকে কী দেয়, এখানে মানুষজন এটাকে লিখে দেয় জিঙ্ক হাইড্রোক্সাইড, আর এখানে লিখে দেয় K2SO4। এখন কাহিনী হচ্ছে যে ভাই এই জিনিসটা ঘটতো কখন ঘটতো জানো, যদি এখানে তুমি একটা প্রতিস্থাপক মাধ্যম রাখতা, মানে প্রতিস্থাপন বিক্রিয়া যদি সম্পাদন করতো তাহলে ঘটতো। কিন্তু এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতে পারে নাই। কেন, কারণ তুমি এখানে ধীরে ধীরে যুক্ত করতেছো। ওকে, ধীরে ধীরে যুক্ত করলে মনে রাখবা অলওয়েজ এই যে অ্যাট নামক যৌগ তৈরি হবে। যেমন এখানে কী তৈরি হবে, পটাশিয়াম জিঙ্কেট তৈরি হবে। কেমন, কী তৈরি হবে বলতে একটু মনে রাখতে হবে ভাই, K2ZnO2 পটাশিয়াম জিঙ্কেট তৈরি হবে, প্লাস তোমার এখানে ভাই পানি তৈরি হবে, প্লাস তোমার এখানে অল্প পরিমাণে ওই যে K2SO4টা তৈরি হবে। আরেকবার বুঝাই বলি, যদি এখানে প্রতিস্থাপনের মতো তুমি মাধ্যম সৃষ্টি করতা, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানোর মতো, তাহলে কিন্তু ওই জিনিসটা হইতো। যেমন কীরকম, তোমাকে যদি ধীরে ধীরে কথাটা না উল্লেখ থাকতো, তোমাকে যদি বলতো যে খালি কি জিঙ্ক সালফেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, তাহলে কী হবে, সেই ক্ষেত্রে তুমি ওই জিনিসটা করতে পারতা। কিন্তু যেই মুহূর্তে তোমার এখানে ধীরে ধীরে কথাটা উল্লেখ থাকবে, এই ধীরে ধীরে কথাটা উল্লেখ থাকা মানে ওই যে তোমার মনে রাখবা অলওয়েজ ভাই, ধীরে ধীরে কথার উল্লেখ থাকা মানে তোমার এখানে অবশ্যই অ্যাট জাতীয় যৌগ তৈরি হবে। যেমন এই যৌগের নাম কি, এই যৌগের নাম হচ্ছে তোমার ভাই পটাশিয়াম জিঙ্কেট। এই যৌগের নাম কি ভাই, এই যৌগের নাম হচ্ছে তোমার ভাই পটাশিয়াম জিঙ্কেট। অ্যাট নামক যৌগ তোমার এখানে তৈরি হবে। এই যৌগের নাম হচ্ছে পটাশিয়াম জিঙ্কেট। আশা করি তোমরা জিনিসগুলো এখানে বুঝতে পারছো। ওকে, আচ্ছা তাহলে এখানে যদি সমতা করতে চাও, সমতা কীভাবে, ডান পাশে দেখো পটাশিয়াম আছে 4টা, তাহলে এখানে তুমি এটা 4 দিয়ে দাও। ওকে, তাহলে তোমার এখানে সমতা মোটামুটি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ না, 4টা হাইড্রোজেন আছে এখানে, তাহলে এখানে এটা 2 দেওয়া লাগবে। ওকে, সমতা হয়ে গেছে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো নেক্সটে আমাকে বলতেছে এখানে যে তোমার সালফার থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য যে বিক্রিয়ার স্টেপগুলো আছে সেগুলো লিখতে বলছে। তারপর তোমার হচ্ছে যেখানে প্রত্যেকটা বিক্রিয়া কী প্রকারের সেটা লিখতে বলছে, কোন বিক্রিয়াটিতে অনুঘটকের প্রয়োজন হয় সেটাও লিখতে বলছে, আর একটা অনুঘটকের নাম লিখতে বলছে এখানে। ঠিক আছে, খুবই সহজ বিক্রিয়া এগুলো, তোমরা হচ্ছে যে ছোটোকাল থেকেই পড়ে আসছো সালফার তৈরির বিক্রিয়াগুলো। যেমন দেখো তো কী হইতে ফার্স্টে এখানে আমি যদি তোমার এখানে সলিউশন আকারে দেখাই, রিঅ্যাকশন 1 মানে বিক্রিয়া 1, রিঅ্যাকশন 1 কী হইতে দেখো, রিঅ্যাকশন 1 হয়তো তোমার ফার্স্টে বিক্রিয়াগুলো লিখতে বলছে না, তাহলে রিঅ্যাকশন 1 কী তো সালফার আর অক্সিজেন মিলিত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করতো। এখন দেখো তো কোনো কিছুর সাথে তুমি যদি অক্সিজেন যুক্ত করো, তাহলে সেই বিক্রিয়ার নাম কি হয় বলো তো, সেই বিক্রিয়ার নাম হয় জারণ বিক্রিয়া। কোনো কিছুর সাথে তুমি যদি কি যুক্ত করো, অক্সিজেন যুক্ত করো, সেই বিক্রিয়ার নাম আমরা কি বলি, জারণ বিক্রিয়া, রাইট। আচ্ছা রিঅ্যাকশন 2তে ভাই কী হতো, স্টেপ নাম্বার 2তে গিয়ে রিঅ্যাকশন 2তে গিয়ে হইতো যে এই সালফার ডাইঅক্সাইডের সাথে পুনরায় হচ্ছে আমরা আবার অধিক পরিমাণ অক্সিজেন যুক্ত করতাম। তাহলে এখানে 2 মোল সালফার ডাইঅক্সাইডের সাথে আমরা এখানে অধিক পরিমাণ আবার অক্সিজেন এখানে যুক্ত করতাম, তাহলে কি উৎপন্ন হইতো 2SO3 তৈরি হইতো। তাহলে এখানেও তুমি অক্সিজেন যুক্ত করতেছো, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা এখানে বলবো জারণ বিক্রিয়া, রাইট। আর 3 নম্বর স্টেপে আমরা কি করতাম, বা 3 নম্বর রিঅ্যাকশন আমরা কি করতাম, রিঅ্যাকশন নাম্বার 3 আমরা কি করতাম, রিঅ্যাকশন নাম্বার 3 আমরা যেটা করতাম, এখানে তুমি যে সালফার ডাইঅক্সাইডটা পাইছো, তোমার তো এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হবে না, এই দেখো সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হবে। তাহলে আমরা 3 নম্বর যেটা করতাম, এই যে SO3 যেটা পাইছো, এটাকে তুমি হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করাই দাও, তাহলে কি উৎপন্ন হবে H2SO4। দেখো 4টা অক্সিজেন আছে বাম পাশে, O3 আরও 4টা SO4 উৎপন্ন হয়েছে। আচ্ছা কোনো কিছুর সাথে যদি আমরা পানি যুক্ত করি, সেই বিক্রিয়াটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। সেই বিক্রিয়াটাকে কী বলা হয় ভাই,
পানি যোজন বিক্রিয়া বলা হয়। ওকে ভাই, তাহলে এই বিক্রিয়াগুলোর আমরা নাম শিখে ফেললাম সবাই। দুইটা জারণ বিক্রিয়া হয়েছে, একটা পানি যোজন বিক্রিয়া হয়েছে। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছে যে কোন প্রত্যেক বিক্রিয়াতে কী প্রকার তা লিখো। লিখছি আমরা সেটা। কোনটাতে অনুঘটকের প্রয়োজন হয়েছে তা চিহ্নিত করো। মনে রাখবা যে তোমার এখানে সেকেন্ড বিক্রিয়া যেটা আছে না, দ্বিতীয় বিক্রিয়াতে অনুঘটকের প্রয়োজন হয় এবং সেই প্রভাবকের নাম বা অনুঘটকের নাম হচ্ছে তোমার ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড থাকে, ওকে, বা প্লাটিনাম চূর্ণ। আর এখানে তার মানে লিখে দিই এখানে দ্বিতীয় বিক্রিয়াতে অনুঘটকের প্রয়োজন হয়, অনুঘটকের প্রয়োজন হয় এবং অনুঘটকের নাম ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড, ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইড। মানে তোমার সংকেতটা কীরকম থাকে ভাই, V2O5 থাকে। আর এখানে এটাও লিখে দিতে পারো পাশাপাশি, প্রভাবক সহায়ক হিসেবে এখানে এক্ষেত্রে কী ব্যবহার করা হয়, প্লাটিনাম চূর্ণ ব্যবহার করা হয়। ওটা লাগবে না, তোমাকে জাস্ট প্রভাবক সহায়ক তো জিজ্ঞেস করা নেই, জাস্ট তোমার এখানে এটা জিজ্ঞেস করছে, তো এটা দেখলেই তোমার হবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চন দেখো, আমার এখানে বলতেছি কি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যেটা আছে, এটাকে তুমি মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট LiAlH4 এটাকে তুমি কেন অনাদ্র অবস্থায় ব্যবহার করো, আর্দ্র অবস্থায় ব্যবহার করলে কী প্রবলেম হয়। দেখো আমরা সবাই জানি এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটার সংকেত কীরকম হয়, LiAlH4। সো বেসিক্যালি তুমি যদি রেখে LiAlH4কে আর্দ্র অবস্থায় রাখো, আর্দ্র অবস্থা মানে কি, সে পানির সাথে রিয়াকশন করবে। তাহলে মনে রাখবা সে পানির সাথে রিয়াকশন করে কী তৈরি করে, লিথিয়াম AlOH4 নামক একটা যৌগ তৈরি করে। ওকে, তাহলে একটা জিনিস অবশ্যই মনে রাখবা, সলিউশন যদি আমি লিখি তোমাকে এখানে, তাহলে দেখো এখানে যেটা মনে রাখবো আমরা ভাই, তোমার এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যেটা আছে সেটাকে তুমি যদি আর্দ্র অবস্থায় রেখে দাও তাহলে কিন্তু সে একটা অন্য যৌগ তৈরি করে ফেলে। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি জানো, এটাকে কেন ইউজ করা হয়? এই জিনিসটাকে ইউজ করা হয় জায়মান হাইড্রোজেন তৈরি করার জন্য। অলওয়েজ মনে রাখবা LiAlH4কে বিক্রিয়ায় ব্যবহার করা হয়, জায়মান অক্সিজেন তৈরির কাজে, জায়মান হাইড্রোজেন তৈরির কাজে। জায়মান হাইড্রোজেন মানে কি জানো, সদ্য প্রস্তুত হওয়া হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন প্রস্তুতির কাজে। কিন্তু ইহা আর্দ্র অবস্থায় রেখে দিলে, আর্দ্র অবস্থায় রেখে দিলে জায়মান হাইড্রোজেন তৈরি হতে পারে না, জায়মান হাইড্রোজেন তৈরি হতে পারে না। তাহলে যেহেতু ভাই জায়মান হাইড্রোজেন তৈরি হতে পারতেছে না, তাহলে আমাদের উদ্দেশ্যটাই তো বিফল হয়ে গেল না। কারণ আমাদের তো উদ্দেশ্যটা কী ছিল, এখান থেকে জায়মান হাইড্রোজেন পাওয়া, কিন্তু এখান থেকে জায়মান হাইড্রোজেন পাওয়া যাচ্ছে না, তাকে মানে আর্দ্র অবস্থায় রেখে দিলে। এই কারণে তাকে কী করা হয়, অনার্দ্র অবস্থায় ব্যবহার করা প্রয়োজন। তাহলে আমরা লিখে দেবো এই জন্য, এই কারণে মানে জায়মান হাইড্রোজেন পাওয়ার জন্য এই লিথিয়াম অ্যালুমিনিয়াম H4কে কী করা হয় ভাই, অনার্দ্র অবস্থায় ব্যবহার করা প্রয়োজন, কেমন ভাই? আশা করি জিনিসটা তোমরা এখানে সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। এই কোয়েশ্চনটা আমাদের আনসার শেষ। দেখো নেক্সট কোয়েশ্চন আমাকে এখানে কী বলা হয়েছে ভাই, নেক্সট কোয়েশ্চন আমাকে এখানে বলতেছে তোমার যে তুমি কি ঘটে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে তুমি এখানে উল্লেখ করো। ওকে, সো তোমার এখানে কি দিছে, এখানে তোমার এখানে বলা হয়েছে যে শীতল এবং লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে তুমি যদি কী করো, তুমি যদি এখানে ক্লোরিন চালনা করো তাহলে কাহিনী কী হবে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে তো এটার বিক্রিয়াটা কীভাবে আমরা দেখার চেষ্টা করি। এখানে সাপোজ আমরা কি নিছি যে শীতল ও লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে, চলো সলিউশন করি। তাহলে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে কাকে যোগ করতেছি ভাই, ক্লোরিনকে চালনা করতেছি, রাইট। আমরা এখানে চালনা করতেছি হচ্ছে ভাই তোমার Cl2কে চালনা করতেছি। মনে রাখবা এখানে
শীতল ও লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে ক্লোরিনকে চালনা করলে ফার্স্ট অফ অল এখানে তো একটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, এটা শিওর। এরপর তোমার একটা তৈরি হবে সোডিয়াম ও সিএল, ওকে, সোডিয়াম ও সিএল। আচ্ছা, আরেকটা তৈরি হবে তোমার এখানে কি ভাই, আরেকটা তৈরি হবে তোমার এখানে পানি। তাহলে এখানে একটা 2 মোল দিয়ে দিবা। তাহলে একটু আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে ভাই। এখানে কাহিনী কী হচ্ছে দেখো, তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে যদি আমি ক্লোরিন চালনা করি, একটা তো আমার সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, আর একটা হচ্ছে NaOCl তৈরি হয়েছে, একটা হচ্ছে তোমার এখানে H2O তৈরি হয়েছে। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা দেখো, সেকেন্ড বিক্রিয়াটা আমার এখানে কী বলতেছে, সেকেন্ড বিক্রিয়াটা আমাকে বলতেছে যে এগুলোকে সম্পন্ন করো, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তুমি যদি এখানে ক্লোরিন যুক্ত করো তাহলে কি উৎপন্ন হবে। তাহলে মনে রাখবে এখানে ক্যালসিয়াম OCl, তারপরে তোমার এখানে ক্যালসিয়াম OCl Cl তৈরি হবে এখানে ভাই। আরেকবার লিখে দিই ঠিক করে, ক্যালসিয়াম OCl এবং Cl তৈরি হবে, এর সাথে সাথে তোমার এখানে পানিও তৈরি হবে, ওকে। আর এটার মধ্যে কি তৈরি হবে, এই যে আমরা যে মাত্র দেখে আসছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটা আমরা মাত্র দেখে আসছি, এই ক্ষেত্রে একটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, আবার এই ক্ষেত্রে একটা NaOCl প্লাস পানি তৈরি হবে। একটু মুখস্থ রাখতে হবে এগুলো ভাই। আরেকবার তোমাকে আমি বুঝাই বলি, তোমার যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে সেক্ষেত্রে একটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, একটা NaOCl তৈরি হবে। আর এই ক্ষেত্রে এই ক্যালসিয়ামের ক্ষেত্রে কোনো ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে না আলাদা, এখানে CaOCl Cl তৈরি হবে প্লাস এখানে পানি তৈরি হবে, ওকে। এই জিনিসটা একটু আমাদের মুখস্থ রাখতে হবে ভাই, মুখস্থ রাখার অপশন নাই, আমাদের হচ্ছে তোমার এখানে মুখস্থ রাখতে হবে। এগুলো পরীক্ষা সচরাচর জিজ্ঞেস করে কয়েকটা জায়গায়, এই জন্য তুমি একটু মুখস্থ করে ফেলবা। আচ্ছা ভাই, এরপর এই সংকেতগুলো তো আমরা শিখে আসছি। একটা হচ্ছে আমাকে বলছে মিলিরাইটের সংকেত লিখো, এটা তো খুবই সোজা। মিলিরাইটের সংকেত আমরা সবাই কি শিখে আসছি ভাই, নিকেল সালফাইড। মিলিরাইট যেটা ছিল এটার সংকেত ছিল NiS। আর আরেকটা লিখছে জিঙ্ক ব্লেড, এটাও খুব সহজ সংকেত ছিল, জিঙ্ক ব্লেড। এটার সংকেত কী ছিল ভাই, ZnS ছিল, ওকে। আচ্ছা, এগুলো আমরা সলভ করে আসছি কিন্তু। তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। আসো দেখো, নেক্সট কোয়েশ্চন আমাকে এখানে বলতেছে যে তোমার নিচের যৌগসমূহের কী লিখো, রাসায়নিক সংকেত তুমি এখানে লিখো। তাহলে চলো ভাই, এদের রাসায়নিক সংকেতগুলো আমরা লিখতে থাকি, এগুলো তো আমরা সবাই জানি। ফার্স্ট আমাদের কি দিচ্ছে এখানে, নেট্রনের সংকেত আমরা সবাই পড়ে আসছি, Na2CO3 ডট H2O। এরপরে দিচ্ছে তোমাকে এখানে সংকেত বোরাক্স বা সোহাগা, এটা কীরকম ছিল ভাই, Na2B4O7 ডট 10H2O। এরপর সবার প্রিয় সংকেত কার্নালাইট দিছে এখানে, সেটা ছিল KCl, ল ছিল তাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। 12 বানানোর জন্য এখানে 6H2O দিতে হবে। এরপরে দিছে তোমার এখানে ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট ডট ম্যাগনেসিয়াম কার্বনেট। এরপরে তোমার এখানে দিচ্ছে অ্যাসবেস্টস, এটার সংকেত আমরা শিখে আসছি। এটার সংকেত কী ছিল আমাদের ভাই, এটার সংকেত ছিল Mg3 ক্যালসিয়াম SiO3 একটু মুখস্থ রাখতে হবে ভাই, Mg3 ক্যালসিয়াম SiO3, এটা ছিল আমাদের ভাই অ্যাসবেস্টসের সংকেত, ওকে। তাহলে চলো আমরা হচ্ছে এখানে, এরপর আমাদের কিছু এখানে বিক্রিয়া দেওয়া আছে, চলো হচ্ছে আমরা ভাই বিক্রিয়াগুলো সলভ করার চেষ্টা করি। এখানে দেখো ফার্স্টের বিক্রিয়াটা আমাকে কী দিছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস Cl2। আমি বলছি এটা মুখস্থ করে ফেলতে, এই মাত্র একটু আগে আসছিল তোমার পরীক্ষায়। তাহলে এখানে কী তৈরি হয়েছিল, CaOCl Cl প্লাস তোমার এখানে তৈরি হয়েছিল হচ্ছে ভাই পানি, রাইট। 2 নম্বর কী দিচ্ছে এখানে, Mg3N2 প্লাস হচ্ছে H2O, একটু মুখস্থ রাখতে হবে এটাও। এখানে তৈরি হবে তোমার ভাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস তোমার এখানে তৈরি হবে NH3, ওকে ভাই। তোমার এখানে কী তৈরি হবে দেখো, এই ম্যাগনেসিয়াম আর OH2ওর মধ্যে এখানে কী তৈরি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যাবে। আর এখানে তোমার হচ্ছে ভাই যেহেতু N আছে, হাইড্রোজেন আছে, তাহলে এখানে NH3 তৈরি হয়ে যাবে, ওকে। তাহলে তুমি সমতা করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। সমতা করলে কী আসবে, Mg3 না, তাহলে তুমি এখানে 3 ম্যাগনেসিয়াম দিতে হবে, রাইট। তারপরে তোমার এখানে কি আছে, N2 আছে না, তাহলে তোমার এখানে কী দিতে হবে, এটা 2 দিতে হবে। তাহলে এবার দেখো হাইড্রোজেন কয়টা থাকছে এখানে, এখানে আছে তোমার হাইড্রোজেন কয়টা দেখো তো, এখানে আছে 2টা, 2 × 6, আর এখানে তোমার আছে 2 × 6, তাহলে 12টা হাইড্রোজেন লাগছে, তাহলে তোমার এখানে 6 দেওয়া লাগবে। তো এটা তো তোমার হাতে নাই, কারণ এখানে তো তুমি এটা তো প্রশ্নেই দেওয়া ছিল, সো তুমি এই পাশে চেঞ্জ করতে পারবা, এই পাশে চেঞ্জ করতে পারবা না, সো ঠিক আছে, সমতা না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে কী হবে, সোডিয়াম কার্বনেটের সাথে তুমি যদি সিলিকন ডাইঅক্সাইডে বিক্রিয়া করো, মনে রাখবা সোডিয়াম সিলিকেট তৈরি হবে। কী তৈরি হবে ভাই, সোডিয়াম সিলিকেট, Na2SiO3, সোডিয়াম সিলিকেট তৈরি হবে প্লাস তোমার এখানে ভাই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে।
আর NaOH এর সাথে তুমি যদি ক্লোরিন যোগ করো, আমরা একটু আগে দেখে আসছি কী হবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, প্লাস তোমার এখানে NaOCl তৈরি হয়, প্লাস তোমার এখানে ভাই পানি তৈরি হয়। এই জিনিসগুলো একটু তুমি মনে রাখবা ভাই, তাহলে দেখবা জীবন অনেক সুন্দর হয়ে যাচ্ছে, সহজ হচ্ছে। ঠিক আছে ভাই, একটু মুখস্থ রাখতে হবে এগুলো। আর এটা আমি একটু তোমাকে দাগাই দিই, এটা তোমার হচ্ছে একটু কী করতে হবে, কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে তোমাকে এটা। এর মধ্যে দুটো অলরেডি আমাদের মুখস্থ হয়ে আছে। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সটে যাই। এটাও তোমাকে পরের কোয়েশ্চনটা আসলে মুখস্থ টাইপের কোয়েশ্চন। এখানে বলছে কি, সবুজ ভিট্রিয়লকে উত্তপ্ত করলে উৎপন্ন লালচে পাউডারের নাম কি? মনে রাখবা রুজ পাউডার। মনে রাখবা কি বলো তো, এটার আনসার কী হবে? এটার আনসার হবে তোমার রুজ পাউডার। ওকে, আর এটার সংকেত হয় তোমার হচ্ছে ভাই Fe2O3। তার মানে তুমি যদি এখানে সবুজ ভিট্রিয়লকে নাও, সেটাকে তুমি যদি উত্তপ্ত করো, সেখানে তুমি আসলে অ্যাকচুয়ালি কী পাবা? এই রুজ পাউডারটাকে পাবা। ওকে ভাই, এটা হচ্ছে আমার একটু মনে রাখতে হবে এটা। চলো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চনে যাই আসো। এখানে দেখো ফার্স্ট আমাকে কী বলা হয়েছে যে হ্যালোজেন সমূহের গণনাঙ্কের ক্রম লিখো। এখন আমরা সবাই জানি যে যেহেতু একই গ্রুপের কথা বলা হয়েছে, তাহলে গণনাঙ্কের ক্রমটা তাদের আকারের উপর ডিপেন্ড করবে। তো আকার যত বড় হবে, গণনাঙ্কটা তত কী হবে, এখানে বেশি হবে। ওকে, তো হ্যালোজেনগুলোর মধ্যে সবচেয়ে বড় কে থাকে? আয়োডিন, ব্রোমিন, এরপরে তারপর ক্লোরিন এখানে, এরপর ফ্লোরিন এখানে। তাহলে আমরা এখানে 1 নম্বরে লিখতে পারবো যে তোমার এখানে হ্যালোজেন সমূহের গণনাঙ্কের ক্রম আকারের উপর ডিপেন্ড করবে। তো হ্যালোজেন সমূহের গণনাঙ্কের ক্রম, তাহলে সবচেয়ে বেশি থাকবে কার? আয়োডিনের। তারপর থাকবে কার বলো তো তোমার এখানে? ব্রোমিনের। তারপর থাকবে কার? ক্লোরিনের। তারপর থাকবে কার? ফ্লোরিনের। কেন? কারণ আমরা সবাই জানি একই গ্রুপের ক্ষেত্রে আকারের উপর ডিপেন্ড করে আসলে বেসিক্যালি জিনিসটা। একই গ্রুপের ক্ষেত্রে কিসের উপর ডিপেন্ড করে বলো তো ভাই? আকারের উপর ডিপেন্ড করে এই জিনিসটা। ওকে, আচ্ছা, এটা কিসের উপর ডিপেন্ড করে? আমি তাহলে লিখে দিই পাশে, আকারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ওকে যাই, তাহলে চলো আমরা সেকেন্ড কোয়েশ্চনে যাই। দেখো সেকেন্ড কোয়েশ্চন আমাকে কী বলা হয়েছে এখানে? সেকেন্ড কোয়েশ্চনে বলতেছে পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম এরা সবাই কোন গ্রুপে অবস্থিত বলো তো ভাই? আমরা জানি হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, তো এখানে এরা সবাই কিন্তু গ্রুপ 1-এ অবস্থিত। আমাকে কোয়েশ্চন করা হয়েছে তাদের হচ্ছে ভাই ধাতব ধর্মের নির্মক্রম অনুসারে সাজাও, মানে যেটা হচ্ছে নির্মক্রম মানে কি, বড় থেকে ছোট অনুযায়ী সাজাও। ওকে, এখন দেখো তো ধাতব ধর্ম তাহলে সবচেয়ে বেশি কার থাকে? সবচেয়ে বেশি যে সক্রিয় হয় সে, তো সবচেয়ে বেশি সক্রিয় কে হয়? আমরা সবাই জানি যত তুমি নিচে যাবা তত তোমার আয়নীকরণ বিভব কমতে থাকবে এবং সহজ ইলেকট্রনটাকে ছেড়ে দিতে থাকবে। তাহলে এই জন্য সক্রিয়তা বেশি হবে কার বলো? সবচেয়ে বেশি সিজিয়ামের। তাহলে সিজিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে যদি আমি লিখি দিই তোমাকে এখানে যে বি নাম্বারে, চলো আমরা লিখবো ধাতব ধর্মের ক্রম। এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে ভাই, কেমন? আমি তোমাদের এগুলো সব শিখে আসছি, এখন তো প্র্যাকটিস করতেছি জাস্ট আমরা। তাহলে এখানে সবচেয়ে বেশি কী হবে বলো তো? সিজিয়ামের। তারপর তোমার হচ্ছে যে এরপরে কী হবে ভাই? সিজিয়ামের পরে রুবিডিয়াম হবে, তারপরে তোমার এখানে পটাশিয়াম হবে ভাই, তারপর তোমার এখানে ভাই লিথিয়াম হবে। কেমন? পটাশিয়াম, লিথিয়াম হবে। আশা করি জিনিসটা এখানে আমরা এখানে বুঝতে পারছি। এরপর আমাকে দেখতে বলছে কি যে কার্বন, ফ্লোরিন, নাইট্রোজেন এবং অক্সিজেনকে তাদের আয়নীকরণ বিভবের উচ্চক্রম অনুসারে সাজাও। তাহলে এটা আমরা কীভাবে সাজাবো ভাই? তাহলে আমরা চলো এখানে লিখি যে আয়নীকরণ বিভবের উচ্চক্রম। আমরা লিখি চলো এখানে আয়নীকরণ বিভবের ক্রম। আমাকে উচ্চক্রম অনুসারে সাজাতে বলছে, মানে কি বলতো ভাই? ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। ঠিক আছে, আমরা সবাই জানি বাম থেকে ডানে গেলে কিন্তু তোমার এখানে বাড়ে, এবং কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কী ছিল? ব্যতিক্রম ছিল না ভাই। তাহলে সবচেয়ে কম থাকবে কার? এখানের মধ্যে সবচেয়ে বামে আছে কার্বন, তারপর থাকবে তোমার এখানে, যদিও নাইট্রোজেন হওয়া উচিত ছিল, নাইট্রোজেন না হয় অক্সিজেন হবে, নাইট্রোজেন হবে, এরপরে তোমার এখানে কী হবে ভাই? ফ্লোরিন হবে। কেমন? আশা করি এটা বুঝতে পারছো এখানে। এরপরে জিনিসটা আমাকে কী বলছে এখানে? এরপরে আমাকে এখানে বলতেছে যে নিম্নলিখিত যৌগসমূহের রাসায়নিক সংকেত লিখো। ফার্স্ট হচ্ছে আমাকে দেখো জিপসাম দেওয়া আছে, এটার সংকেত তো খুবই সোজা। জিপসামের সংকেত কী হয় আমরা সবাই কিন্তু শিখে আসছি অলরেডি। আমি যদি তোমাকে লিখে দিই এখানে জিপসাম, এটার সংকেত ছিল হচ্ছে আমাদের ভাই ক্যালসিয়াম সালফেট ডট 2H2O। আর আরেকটা হচ্ছে আমাকে এখানে বলতেছে ভাই ক্রায়োলাইট। চলো ক্রায়োলাইটের সংকেত কী হয় দেখার চেষ্টা করি আমরা। ক্রায়োলাইট ভাই, ক্রায়োলাইটের সংকেত কীরকম হয়? ক্রায়োলাইটের সংকেত হয় Na3Al(F6). এটা হচ্ছে তোমার এখানে কিসের সংকেত বলো তো ভাই? ক্রায়োলাইটের সংকেত। ওকে, আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট কোয়েশ্চনে যাই আমরা আসো। এরপর দেখো এখানে কি জিজ্ঞেস করা হয়েছে, কুইকলাইমের বিভিন্ন ব্যবহারগুলো লেখো আর কী কী। ওকে, তাহলে আমরা সবাই কি জানি ভাই? কুইকলাইম বলতে আমরা কোনটাকে বুঝি? ওই যে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে সেটাকে আমরা বুঝে থাকি। তাহলে আমরা চলো এখানে লিখে দিই কুইকলাইম মানে কোনটা বলো তো? আমরা কিন্তু সবাই জানি কুইকলাইম এটা দ্বারা বোঝানো হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে।
ওকে, তোমাকে কোয়েশ্চেন করছে কি এই কুইক লাইমের ব্যবহারগুলো লিখতে বলছে। আমাদের কমন নলেজ আমাদের কি বলে, আমরা সবাই জানি যে তোমার হচ্ছে ভাই কলি চুন উৎপাদন, মানে তোমার এখানে চুন উৎপাদন আসলে কি কাজে লাগে, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ইউজ করা হয়, কেমন। তারপর তোমার হচ্ছে ভাই বিভিন্ন ধাতু নিষ্কাশনে আসলে এটাকে ইউজ করা হয়। তারপর হচ্ছে সোডা লাইম প্রস্তুতিতে এটাকে ইউজ করা হয়। তাহলে চলো আমি এখানে ব্যবহারগুলো লিখে দিয়ে আসো। তাহলে এখানে আমরা লিখবো এ নাম্বার সলিউশন। তাহলে চলো আমরা লিখবো এখানে ভাই কুইক লাইমের ব্যবহার, কুইক লাইমের ব্যবহার, কেমন। তাহলে চলো ভাই ব্যবহারগুলো লিখতে থেকে আসো, কুইক লাইমের ব্যবহার। তাহলে মনে রাখবা ভাই প্রথম ব্যবহারটা কি, 1 নাম্বার যে ব্যবহারটা আছে না, এটাকে মনে রাখবা কলি চুন উৎপাদনে ব্যবহার করা হয়, কলি চুন উৎপাদনে ব্যবহার করা হয়। তারপর 2 নাম্বার মনে রাখবা ভাই তোমার এখানে সোডা লাইম প্রস্তুতিতে ব্যবহার করা হয়, সোডা লাইম প্রস্তুতিতে ব্যবহার করা হয়, প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ওকে, আর 3 নাম্বারটা যেটা মনে রাখবা ভাই সেটা তোমার এখানে ভাই ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়। কলিচুনটাকে কোথায় ব্যবহার করা হয়, ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হবে কলিচুনটাকে। ওকে, আচ্ছা তাহলে এটা গেল। এবারে চলো আমরা বি নাম্বারের আনসার দিই। বি নাম্বারটা হচ্ছে আমার কিছু সংকেত দেওয়া আছে, এগুলোকে আমাকে বলছে, সরি নাম দেওয়া আছে যৌগের, রাসায়নিক সংকেত লিখতে বলছে, খুবই সোজা। চলো আসো আমরা দেখি 1 নাম্বারে কি বলছে, সবুজ ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল, আমাদের সবার প্রিয় সবুজ ভিট্রিয়ল। তাহলে এটা সংকেত কীরকম হবে ভাই, ফেরাস সালফেট ডট তোমার এখানে কী হইতো 7H2O হইতো। এরপর দেখো 2 নম্বর এখানে বলছে ক্রায়োলাইট, আমরা একটু আগে দেখে আসছি ক্রায়োলাইটের সংকেত, ক্রায়োলাইট। ক্রায়োলাইটের সংকেত কী হবে ভাই, Na3Al(F6). তারপর তোমার 3 নম্বর এখানে কার সংকেত বলছে, কপার পাইরাইটস, কপার পাইরাইটস, পাইরাইটস। এটা সংকেত আমরা সবাই জানি এটা কি হয়, CuFeS2 হয়। 4 নম্বরে তোমার এখানে কি বলা হয়েছে ভাই, 4 নম্বরে তোমার এখানে বলতেছে অ্যাসিটিক অ্যাসিড, 4 নম্বরে এখানে তোমাকে বলতেছে অ্যাসিটিক অ্যাসিড। এটার সংকেত কীরকম হবে ভাই, CH3COOH, CH3COOH। আর 5 নম্বরে তোমার এখানে কি বলা হয়েছে, জিপসাম, 5 নম্বরে তোমার এখানে বলা হয়েছে ভাই জিপসাম। জিপসামের সংকেতটা আমরা সবাই জানি ক্যালসিয়াম সালফেট ডট 2H2O। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। এরপরে কি বলছো তোমার এখানে যে নিম্নলিখিত যৌগগুলোর বাণিজ্যিক নাম লিখো। চলো আমরা দেখি আসো, এগুলো আমরা শিখে আসছি সবগুলা। এই যে ক্যালসিয়াম H2PO4, এটাকে আমরা কি বলতাম, ট্রিপল সুপার ফসফেট, এটাকে আমরা বলতাম ট্রিপল সুপার ফসফেট, বা এটাকে সংক্ষেপে আমরা বলতাম TSP, ট্রিপল সুপার ফসফেট। এরপর 2 নম্বর যে যৌগটা ছিল CCl3NO2, এটাকে আমরা কি বলি ভাই, এটাকে আমরা বলি ক্লোরোপিক্রিন, যেটা কাঁদুনে গ্যাস সময় কাঁদুনে গ্যাস তৈরিতে ব্যবহার করা হয়, ক্লোরোপিক্রিন বলা হয় এটাকে, কেমন, ক্লোরোপিক্রিন। আচ্ছা 3 নম্বর যে যৌগটা আছে না, এটাকে বলা হয় তোমার উড গ্যাস, এটাকে কি বলা হয় বলো তো, উড গ্যাস বলা হয়। চলো আমি এই পাশে লিখে দিই যেহেতু এখানে স্পেস আছে। 3 নম্বর যে যৌগটা আছে ভাই এটাকে বলা হয় উড গ্যাস, একটু মনে রাখতে হবে সংকেতটা, উড গ্যাস, উড গ্যাস। আর 4 নম্বর যে জিনিসটা আছে ভাই এটা মনে রাখবে, এটাকে বলা হয় রুবি পাথর, রুবি পাথর। এটা সংকেত হচ্ছে তোমার এটা হবে। ওকে ভাই, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। এখন নেক্সট আমাদের কি জিজ্ঞেস করা হয়েছে ভাই, যে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক ও ডায়াম্যাগনেটিক পদার্থ বলতে কি বুঝো, ডি ব্লক মৌলসমূহ কোন ধরনের, এই জিনিসটা তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। দেখো এটার আনসার কিন্তু খুব সোজা, আমরা কিন্তু সবাই শিখে আসছি জিনিসটা, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক এগুলো বলতে কি বোঝায়। তারপরে চলো তোমাকে আমি এখানে লিখে দিই আস্তে আস্তে একটু করে। প্যারাম্যাগনেটিক মানে কি, যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে রাখা হইলে সামান্য আকর্ষণ অনুভব করে। তাহলে আমরা লিখতে পারি এখানে সলিউশন, ফার্স্টে আছে প্যারাম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিকের বেলায় কি বলবো আমরা, যে সকল আমরা বলতে পারি এরা কি করে, ডিটেলস না লিখে সংক্ষেপে লিখে দিই, মনে রাখবা চুম্বক ক্ষেত্রে সামান্য আকর্ষণ অনুভব করে। আর যারা তোমার হচ্ছে ফেরোম্যাগনেটিক তারা কি করে, চুম্বক ক্ষেত্রে প্রবল আকর্ষণ অনুভব করে, চুম্বক ক্ষেত্রে প্রবল আকর্ষণ অনুভব করে, চুম্বক ক্ষেত্রে প্রবল আকর্ষণ অনুভব করে, প্রবল
আর যারা ডায়াম্যাগনেটিক তারা কি করে ভাই? ডায়াম্যাগনেটিক এরা কি করে? এরা তো চুম্বক ক্ষেত্রে বিকর্ষণ অনুভব করে। চুম্বক ক্ষেত্রে বিকর্ষণ অনুভব করে। এরপরে তোমাকে দেখো একটা কোশ্চেন করা হয়েছে এখানে, যে ডি ব্লকের মৌলসমূহ কোন ধরনের। দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা সবাই জানি। আমরা জানি ডি ব্লকের মৌলগুলা নর্মালি তোমার প্যারা অথবা কী হয় বলতো, ফেরো হয়। তবে কিছু কিছু মৌল ডায়াম্যাগনেটিকও আছে। তবে আমরা এখানে লিখে দিব যে ডি ব্লক মৌলসমূহ সাধারণত তোমার কি হয় ভাই? প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক হয়। তবে কিছু কিছু মৌল ডায়াম্যাগনেটিক হয়ে থাকে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে চলো আমাকে এরপরে দেখো কোশ্চেনটা কী করা হয়েছে এখানে। এরপর এটা তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার এখানে যে কী ঘটে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে উল্লেখ করো। চলো আমি তোমাকে নাম্বারিং করে দিই, 1 2 3 4। চলো আমি এটাকে ডিলিট করে দিয়ে আসো। তাহলে দেখো ফার্স্ট আমি কোশ্চেন করছি কি, যে সোডিয়াম বাইকার্বনেটকে তুমি যদি উত্তপ্ত করে তাহলে কী হবে। আমরা শিখে আসছি এটা। তুমি এখানে সোডিয়াম বাইকার্বনেটকে নাও, উত্তপ্ত করো। আমরা কিন্তু শিখে আসছি যে কোনো বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কী হয়, ওইটার কার্বনেট তৈরি হয়। আমি তোমাকে রিয়াকশন ট্রিক্স এটা শিখাইছি। কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে এবং সেখানে পানি বের হয়ে যাবে। সমতা করতে পারে, এখানে 2 দিতে পারে, একটা সমতা তোমার এখানে হয়ে গেছে। ওকে, দেখো এখানে 2 কার্বন সমতা হয়ে গেছে তোমার এখানে। আশা করি এটা বুঝতে পারছো সমতাটা। আচ্ছা, দেন তোমার এখানে কি বলছে, 2 নম্বরে বলতেছে যে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ধীরে ধীরে তুমি যদি KOH যোগ করো তাহলে কী হবে। এটা কিন্তু অলরেডি আমরা শিখে আসছি এখানে তোমার। তাহলে ধীরে ধীরে যোগ করলে কী হবে তোমার এখানে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে KOH যদি ধীরে ধীরে যোগ করো, তাহলে আমরা সবাই জানি পটাশিয়াম জিঙ্কেট তৈরি হয়, K2ZnO2। তোমার এখানে পটাশিয়াম জিঙ্কেট তৈরি হবে। তারপরে তোমার এখানে কিছু পরিমাণ K2SO4 তৈরি হবে। তারপর তোমার এখানে কিছু পরিমাণ তোমার এখানে কী তৈরি হবে, তোমার এখানে ভাই পানি তৈরি হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দাঁড়াও, এটা তৈরি হবে কোথায় আমরা দেখছি এখানে। হ্যাঁ, এই যে পটাশিয়াম জিঙ্কেট K2ZnO2 আর H2O এবং K2SO4 তৈরি হবে। ওকে ভাই, আচ্ছা দেখো তাহলে এখানে 4K বসাতে হবে, কারণ যেহেতু 4টা তোমার এখানে K আছে। ওকে ভাই, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এখানে তুমি 2 বসাই দাও, তাহলে তোমার এখানে সমতা হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে আমি তোমাকে বলি ভাই, আমরা বলছিলাম ধীরে ধীরে যদি উল্লেখ থাকে তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে এখানে বলো তো, এই যে জিঙ্কেট মানে তোমার যুক্ত যৌগ তৈরি করতে হবে। আচ্ছা, তবে কিছু কিছু জায়গায় দেখবা যে এখানে প্রতিস্থাপনও করছে। আসলে এটা একেবারে যে ভুল তাও না, প্রতিস্থাপন করলেও হবে, আবার তোমার এরকম করলেও হবে। আসলে খুব একটা ম্যাটার করবে না আর কি জিনিসটা, কেমন। তবে সবচেয়ে বেটার হয় তুমি যদি যুক্ত যৌগটা তৈরি করে দেখো। নর্মালি ধীরে ধীরে যোগ করলে প্রতিস্থাপন খুব কম জায়গাতেই হয়। তবে হ্যাঁ, ধীরে ধীরে যোগ করার পরেও তুমি যদি একটা প্রতিস্থাপনের মাধ্যম সৃষ্টি করতে পারো, প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারো, এরকম যদি পরিবেশ সৃষ্টি করতে পারো, তাহলে অবশ্যই সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তাই আমার পরামর্শ থাকবে, যদি তোমার এখানে ধীরে ধীরে কথার উল্লেখ থাকে তাহলে তুমি অবশ্যই কী তৈরি করো, এখানে যুক্ত যৌগ তৈরি করো। ধীরে ধীরে কথার উল্লেখ না থাকলে তুমি ওই যে নর্মালি K2SO4 এবং জিঙ্ক হাইড্রোক্সাইড দেখাই দাও। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। এরপরে বলছে কি নেক্সট কোয়েশ্চন, সিলিকার সাথে তুমি যদি কী করো, সোডিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করো তাহলে কী হবে। এটা তো আমরা অলরেডি পড়ে আসছি। 3 নম্বর কি, সিলিকা মানে কি, সিলিকন ডাইঅক্সাইড। এটার সাথে সোডিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছো, তাহলে এখানে কী তৈরি হবে, সোডিয়াম সিলিকেট তৈরি হবে না ভাই, Na2SiO3 তৈরি হবে এবং তোমার এখানে ভাই পানি তৈরি হবে। ওকে, সরি পানি না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আমরা এখানে পানি দিয়েছিলাম বলে আমি একটু চেক করে দেখি কোথায় গেল। হ্যাঁ না, কার্বন ডাইঅক্সাইডে দিছি। ওকে ভাই, এখানে তোমার কী তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আচ্ছা ভাই, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে ভাই, তাহলে চলো আমরা 4 নম্বর কোয়েশ্চনটা দেখি। 4 নম্বর কোয়েশ্চন আমাকে বলতেছে, আমি যদি কী করি, এই তোমার এখানে কপার সালফেটের জলীয় দ্রবণে দস্তার চূর্ণ যোগ করা হলে কী ঘটে সেটা উল্লেখ করতে বলছে। তাহলে এখানে হচ্ছে আমরা কী করছি, এখানে এই তোমার কপার সালফেটের জলীয় দ্রবণে
আমরা এখানে 10টাকে যুক্ত করছি, তাহলে কী হবে? আমরা জানি সক্রিয়তা সিরিজে তোমার হচ্ছে যে ভাই জিঙ্ক কী থাকে, উপরে থাকে না, তাহলে জিঙ্ক কিন্তু তোমার কপারকে কী করতে পারবে ভাই, সরাই ফেলতে পারবে। তাহলে সরাই ফেলে কী হবে, এখানে তোমার জিঙ্ক সালফেট তৈরি হবে, আর এখানে তোমার হচ্ছে ভাই কপার বের হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার বিক্রিয়া। কিন্তু যদি এরকম থাকতো জিঙ্ক সালফেট প্লাস কপার যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু নো রিয়াকশন হইতো, কারণ এখানে কিন্তু জিঙ্ক কিন্তু উপরে থাকে। সক্রিয়তা সিরিজ তুমি কোথায় পড়বা? তড়িৎ রসায়ন চ্যাপ্টারটাতে পড়বা। কেমন? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যেয়ে আসো। নেক্সটে দেখো আমাকে বলছে এখানে যে নিচের যৌগগুলোর আকৃতির নাম লিখো। তো এগুলো তো আমরা সবাই জানি, যেমন ফার্স্টে কি আছে, BCl3। নাম্বার সলিউশন করে আসো। সলিউশন 1 নাম্বার দিয়েছে তোমাকে ফার্স্ট এখানে BCl3। আমরা কিন্তু সবাই জানি BCl3টি দেখতে কীরকম হয়, সমতলীয় ত্রিভুজ আকার। সমতলীয় ত্রিভুজ আকার, ওকে, সমতলীয় ত্রিভুজ আকার। তারপর তোমার এখানে NH3টা কীরকম হয় দেখতে, NH3 এটাও কিন্তু আমরা শিখে আসছিলাম। তোমার NH3 দেখতে হতে তোমার হচ্ছে পিরামিড আকৃতির, পিরামিড আকৃতির। 3 নম্বরে দেখো তোমার এখানে কি বলছে, PCl5। ভাই PCl5 এর স্ট্রাকচারটা কীরকম হয়, ট্রাইগোনাল বাই পিরামিডাল, এটা আমরা শিখে আসছি সবাই। আচ্ছা, এরপরে দেখো তোমাকে এখানে কী দিছে, B নাম্বার কোয়েশ্চনে তোমাকে বলতেছে এখানে যে নিচের যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন উল্লেখ করো। এগুলো কিন্তু সব আমরা শিখে আসছি, তাই এখানে আমি ডিটেলস উত্তর যাচ্ছি না, আমি তোমাকে দেখাই দিয়ে আসো। এখানে কি আছে, Cu NH3 4 আছে, তারপর তোমার এখানে SO4 আছে। এই যৌগটার মধ্যে দেখো তো এখানে সন্নিবেশ সংখ্যা কত, সন্নিবেশ সংখ্যা এখানে 4। তাহলে সন্নিবেশ সংখ্যা 4 হলে কিন্তু sp3 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বলে আসছিলাম এটা কিন্তু ব্যতিক্রম ছিল। দেখো তোমাদের মনে আছে কিনা, এগুলো কিন্তু আমি ব্যাখ্যাও করে আসছিলাম কেন এটা সংকরণ এরকম হবে আগের লেকচারগুলোতে। সো আমি এখানে ব্যাখ্যা করতেছি না। এটা সংকরণ কী হয় বলো তো, এটা সংকরণ কিন্তু তোমার এখানে হবে sp2d। ভাই এটা কিন্তু তোমার sp3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে sp3 হইতে পারে না। এখানে কী হয় বলো তো, sp2d হয়। কেন হয় সবগুলো হচ্ছে আমরা জটিল যৌগের সংকরণ আমরা পরে আসছি, এখানে আমি আর ডিটেলস উত্তরে যাচ্ছি না। কেমন? আচ্ছা, তাহলে এখানে তোমার আছে কি এরপরে SF6। এটার সংকরণ কীরকম হবে ভাই, এটার সংকরণ আমরা সবাই জানি, এখানে 6টা হাইব্রিডাইজ অরবিটাল থাকে, তাহলে এখানে হবে sp3d2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি আমরা এই উত্তরটা পেয়ে গেছি এখানে। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চনে যাই আসো। দেখো নেক্সট কোয়েশ্চন আমাকে এখানে বলতেছে যে তোমার নিচের নিম্নলিখিত জটিল যৌগের সময় রাসায়নিক সংকেত লিখো। এখানে তোমাকে রাসায়নিক সংকেতগুলো লিখতে বলতেছে। চলো আমরা লিখে আসো। 1 নাম্বার সলিউশন করে আসো। ফার্স্টে 1 নাম্বার কী দিয়েছে, মরিচা। আমরা সবাই কিন্তু মরিচার সংকেত জানি। মরিচার সংকেত কী হয়, Fe2O3.NH2O। 2 নাম্বার বলছে এখানে অ্যাসবেস্টস। এটার সংকেত আজকে আমরা শিখে আসছি, অ্যাসবেস্টসের সংকেত কীরকম হয় ভাই, এই যে দেখো তুমি শিখে আসছো Mg3CaSiO3 4। এই যে দেখো কোথায় শিখছো, এটা কোথায় শিখছি এখানে আমি অ্যাসবেস্টস, তারপর আমি তোমাকে বের করে দেখাই। এই যে Mg3CaSiO3 4। ওকে, এই যেখানে লিখছি আমরা Mg3CaSiO3 4। ওকে, তারপরে চলো আমরা দেখে আসো। এরপর তোমাকে দিচ্ছে প্রাকৃতিক জিওলাইট। 3 নম্বর সংকেত তোমাকে বলছে এখানে প্রাকৃতিক জিওলাইট। এগুলো একটু মুখস্থ রাখতে হবে ভাই। এটার সংকেত হয় তোমার হচ্ছে ভাই Na2Al2Si3O10.2H2O। তাহলে ভাই প্রাকৃতিক জিওলাইট যেটা আছে এটার সংকেত কি, Na2Al2Si3O10.2H2O। ওকে, আচ্ছা, এরপরে কি দিয়েছে তোমার এখানে 4 নম্বরে, জিঙ্ক পাইরোফসফেট। জিঙ্ক পাইরোফসফেট ভাই এটার সংকেত কীরকম হবে, এটার সংকেত তোমার হয়ে যাচ্ছে ভাই Zn2P2O7। ওকে, আর 5 নম্বরে কি দেওয়া, সোডিয়াম ফ্লোরোফসফেট। সোডিয়াম ফ্লোরোফসফেট। তাহলে এটার সংকেত কীরকম হবে ভাই, NaPF6। একটু সংকেতগুলো তোমার মনে রাখতে হবে ভাই, এছাড়া কোনো উপায় নেই আর। এরপরে দেখো তোমাকে বলছে যে এগুলোর পূর্ণরূপ লিখতে বলছে। ফার্স্ট এখানে কি লিখছে, DPF।
এটা পুনরূপ মনে রাখবা ডিজেল পার্টিকুলেট ফিল্টার। এটা পুনরূপ মনে রাখতে হবে কি, ডিজেল পার্টিকুলেট ফিল্টার। আচ্ছা বি এরপরে কি দিছে এখানে, এটা আমাদের এক গেছে বি এর এক, আমাদের বি এর এক। হ্যাঁ এর 2 নাম্বার দেখো এরপরে কি দিছে, এফ টি আই আর। এর নাম কি, ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। এটা মনে রাখবা, ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। ওকে আচ্ছা 3 নাম্বার দেখো, 3 নাম্বার মনে রাখবা এএএস। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এগুলো ভাই পরীক্ষার হলে আমি নিজেও পারতাম না, টেনশন নেওয়ার কিছু নেই। এগুলো তুমিও পরীক্ষায় যদি প্রথম দেখো তাহলে এগুলো জীবনও সব পারবা না। এমআরআইটা পারা উচিত। এমআরআই তোমরা তো যে গুণগত রসায়নে শিখে আসছো, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এরপর আছে বিটিইউ, এটা তোমরা কর্মমুখী রসায়নে শিখবা। এটার নাম হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। ওকে সো চলো আমরা দেখি এরপরে কোয়েশন আছে কিনা। না ভাই আমাদের হচ্ছে সব কোয়েশন মোটামুটি শেষ। ওকে ভাই অনেক বড় চ্যাপ্টার, অনেক দিন গেছে আসলে এখানে। ওকে ভাই তাহলে চলো আজকে আমরা চ্যাপ্টারের এন্ডিং টানি। তো এরই মাধ্যমে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হইলো। তাহলে আমরা এখানে দ্য এন্ড লিখে দিই। সো আমাদের চ্যাপ্টারটা আজকে শেষ। আসলে অনেক ক্লাস লাগছে এখানে, প্রায় 37টার মতো লেকচার লাগছে আমাদের। তো আমরা চেষ্টা করছি একদম ডিটেলসে পড়ানো, আসলে কোনো টপিক যেন বাদ না যায় সেই ব্যাপারটা আমরা এখানে খেয়াল রাখার চেষ্টা করছি। হ্যাঁ একটু সময় বেশি লাগছে ভাই, কিন্তু সময় বেশি লাগলো যেন চ্যাপ্টারটা ভালোভাবে শেষ হয় সেই ব্যাপারটা আসলে আমি এনশিওর করতে চাইছি। তাহলে প্রথমে বলে রাখি ভাই, আমার কোনো পেড ব্যাচ নাই। চাইলে তুমি পার মান্থে 150 টাকা করে পে করতে পারো এইসব নাম্বারে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, এইসব নাম্বারে প্লিজ কল করিও না ভাই, প্লিজ ডোন্ট কল। যদি তোমার কোনো কিছু জানতে ইচ্ছা করে ভাই তাহলে তুমি ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারো। আর আজকে ভিডিও ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।